এরপরে 37 নম্বর, একই ভূমির উপর এবং একই সমান্তরাল রেখা যুগলের মধ্যে অবস্থিত সামান্তরিক সমূহের ক্ষেত্রফল সমান। আগে হচ্ছে 36 নম্বরটা কি ছিল? 36 নম্বরটা ছিল ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান। তাহলে এখানে ত্রিভুজের জায়গায় কি আছে? এখানে সামান্তরিক সমূহের ক্ষেত্রফল সমান। তার মানে আমরা এখানে বিশেষ নির্বাচনে যেটা লিখছি যে চিত্রে এ বি সি ডি ও এ বি ই এফ সামান্তরিক ক্ষেত্র দুটি একই ভূমি এ বি এর উপর এবং একই সমান্তরাল রেখা যুগল এ বি ও এফ সি এর মধ্যে অবস্থিত। তার মানে এই যে এ বি আর হচ্ছে কি সি ডি, এটা একটা কি সামান্তরিক। যেমন এটা এরকম চিত্রটা হবে, এ তারপরে হচ্ছে বি, এই সি, তারপরে হচ্ছে ডি, এরকম এরকম না যে এ বি সি ডি, তাই হয়েছে এ বি সি ডি, এটা একটা সামান্তরিক। এরপর একটা সামান্তরিক কি এ বি ই এফ, তাহলে এ বি, এরপর দেখো এ বি ই, এটা হচ্ছে এফ, তার মানে এ বি ই এফ, তার মানে এ বি, এখানে নতুন একটা বিন্দু নিয়েছি এখানে যে ই, তারপরে এর বর্ধিত অংশ হচ্ছে এফ, তার মানে এ বি সি ডি, এটা একটা সামান্তরিক। এরপরে এ বি ই এফ, এটাও একটা কি সামান্তরিক। সামান্তরিক কয়টা হলো? দুইটা। তাহলে এখানে বলছে সামান্তরিক সমূহের, মানে একাধিক সামান্তরিকের কথা বলছি, একটা না একাধিক সামান্তরিকের কথা বলছি। তাহলে এই সামান্তরিক যে রেখা যুগল এ বি এবং এফ সি এর মধ্যে অবস্থিত, তাহলে এ বি কোথায়? এটা হচ্ছে এ বি, আর এই যে এটা হচ্ছে এফ সি। তার মানে এই যে এ বি এর উপর এবং এফ সি এর মধ্যে অবস্থিত, তার মানে এ বি এবং এফ সি, অর্থাৎ এটা হচ্ছে এফ সি রেখা আর এটা হচ্ছে কি রেখা? এ বি রেখা। তাহলে এই রেখা যুগলের মধ্যে যেটা আছে, রেখা যুগল বলতে কয়টা? দুইটা। তাহলে এই দুইটা রেখার মধ্যে কি আছে? সামান্তরিকের কি আছে? ক্ষেত্রফল আছে। তাহলে এখন চিত্রটা কীরকম হবে সেটা, এখন চিত্র মনে রাখার হচ্ছে একটা ব্যাপার আছে। তাহলে আমরা চিত্রটা মনে রাখবো কীভাবে? তাহলে এখানে হচ্ছে এটা এ, এটা হচ্ছে কি বি। মনে রাখবো যে এই প্রথম যে রেখাটা আমরা অঙ্কন করবো সেটা হবে একটু ছোট রেখা, ঠিক আছে? আর উপরের যে রেখাটা হবে এটা হচ্ছে তুলনামূলক বড় রেখা। তাহলে এখান থেকে শুরু, এই জায়গায় শেষ করলাম। আর এর চেয়ে একটু বেশি নেব, এখানে এদিকে বেশি নেব আর এদিকে কি নেব? কম নেব। তাহলে কম নেওয়ার পরে এটার নাম দিলাম এ বি আর এটার নাম দিল কি এফ সি বা সি এফ। তাহলে এই যে এই এফ থাকি সি যোগ করব, এ যোগ করব, আবার বি থাকি কি সি যোগ করব। তাহলে আমাদের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য হচ্ছে সামান্তরিক অঙ্কন করা। কি অঙ্কন করা? সামান্তরিক। তাহলে এখন সামান্তরিক অঙ্কন করতে হলে তাহলে আমরা কয়টা সামান্তরিক অঙ্কন করব? এখানে বলছে সামান্তরিক সমূহের, তার মানে আমরা একাধিক সামান্তরিক অঙ্কন করব। তাহলে এটা অঙ্কন করার জন্য যেটা করা লাগবে যে এ বি এবং এফ সি আমরা নিচ্ছি। তো এরপরে আমাদের দুটো বিন্দু লাগবে, ঠিক না? তাহলে আগে যেমন এই বিন্দু থেকে আমরা একটা রেখা, এই যে রেখা আছে এখানে স্পর্শ করব। তাহলে এখানে একটা রশি অঙ্কন করলাম আমরা, এটার নাম দিলাম হচ্ছে ডি। একটা বিন্দু পাইলাম, সেটা হচ্ছে কি ডি। এবং এখান থেকে একটা আমরা বিন্দু নেব, সেটা হচ্ছে ই। তাহলে ইর থেকে যে বি আছে এখান থেকে একটা যোগ করে দেবো। তাহলে ই আর বি কি করবো? যোগ করব। তাহলে আমাদের কি হলো যে তাহলে এ বি ইডি হয় না, তাহলে এ বি সি ডি হয়। কি হয়? এ বি সি ডি, এটা একটা কি হয়? সামান্তরিক। তাহলে আমাদের দেখতে হবে যে এ বি সি ডি এটা একটা সামান্তরিকের ক্ষেত্রফল, এবং এ বি ই এফ, এ বি ই এফ এটাও একটা কি সামান্তরিক। তাহলে এই দুটো প্রমাণ করতে হবে, যে প্রমাণ করা লাগবে যে এ বি সি ডি সামান্তরিকের ক্ষেত্রফল আর হচ্ছে এ বি ই এফ সামান্তরিকের ক্ষেত্রফলটা পরস্পর সমান। ওরা তাই বলছে। এবং এই যে ক্ষেত্রফল সমান সেটা কি? একই ভূমি। তাহলে ভূমি কি? এখানে কি ভূমি? হচ্ছে এ বি, ভূমি কি এ বি। এরপরে বলছে যে যে এবং এফসি, এ বি তো একটা বলছে, আর ওটা কি বলছে? এফসি। তাহলে এফসি বলতে এখানে কি এই যে এফ আর হচ্ছে সি। তাহলে এ বি একটা রেখা, এখানে এফসি একটা রেখা, তাহলে দুইটা মিলিয়ে হয় রেখা যুগল। যুগল বলতে দুই, ঠিক আছে না? তাহলে এ হচ্ছে রেখা যুগল। এখন এই চিত্রের সাথে কি এই চিত্রের মিল আছে? মিল আছে? মিল নাই। যেহেতু মিল নাই তাহলে আমরা কি করব? এখন মিল করতে হবে আমাদের। তাহলে আমাদের অঙ্কনে চলে যাই। অঙ্কনে বলা আছে এ সি আর এ ই যোগ করি। তাহলে এর সাথে কি যোগ করব? সি। আর এর সাথে সি যোগ করলাম এবং এর সাথে ই যোগ করলাম। তাহলে
এ সি ও এ ও ই যোগ করি, সি ও ই বিন্দু থেকে ভূমি এ বি ও এর বর্ধিতাংশের উপর ই কে ও সি এর লম্ব টানি। তাহলে আমরা এখানে একটা লম্ব টানবো, এই যে ই থেকে একটা লম্ব টানবো, সেটার নাম হচ্ছে কি ই কে। আর এই যে এ বি এর বর্ধিতাংশ আছে কি এখানে, না, তাহলে একটু বাড়ায় দেই, বাড়ায় দিয়ে এটা সি এল হবে, কি হবে সি এল হবে। তাহলে এখন দেখো তো চিত্র ঠিক আছে না, এখন অনেকটাই চিত্র ঠিক আছে, অনেকটাই ঠিক আছে না, এখনো পুরোপুরি হয়নি, বলো পুরোপুরি হয়েছে, চিত্র ঠিক আছে না। তাহলে চিত্র মনে রাখবো কিভাবে, প্রথমে আমরা যখন এখানে একটা রেখা এখানে একটা রেখা দিছিলাম, এটা হচ্ছে এবি রেখা, এটা হচ্ছে কি এফসি রেখা, যখন দিছিলাম তখন কেউ ছিল না, এখানে কোনো সামান্তরিক ছিল না, কোনো কিছু ছিল না। তো আমরা একটা সামান্তরিক অঙ্কন করার জন্য যে এ বি সি ডি, ঠিক না, এই যে এ বি সি ডি, তাহলে এ বি সি ডি এটা সামান্তরিক অঙ্কন করছি। সেটা কিভাবে, যে তার আগে আমরা প্রথমে এটা একটা রেখা নিছি, এটা একটা রেখা নিছি, সমান্তরাল রেখা, ঠিক না, নেওয়ার পরে ই আর এ যোগ করে দিছি, আর সি আর হচ্ছে বি যোগ করে দিছি, ঠিক আছে। যোগ করে দেওয়ার পরে দেখলাম যে এখানে সামান্তরিক হচ্ছে না, সামান্তরিক করার জন্য আমরা কি করব, এ থেকে এই ডি যোগ করে দেব, আর বি থেকে ই যোগ করে দেব। দেওয়ার পরে আমরা তাকালাম যে এ বি সি ডি একটা সামান্তরিক হয়, এ বি সি ডি একটা কি হয়, সামান্তরিক হয়, এবং এ বি এ বি ই এফ একটা কি হয়, সামান্তরিক হয়। তাহলে এই সামান্তরিক তো হয়ে গেছে, কিন্তু আমাদের এই সামান্তরিক প্রমাণ করতে হবে না, প্রমাণ করা লাগবে। তাহলে প্রমাণ করার জন্য কি লাগবে, ত্রিভুজ লাগবে, কি লাগবে, ত্রিভুজ লাগবে। তাহলে ত্রিভুজ কেন লাগবে, যে ত্রিভুজ লাগবে এই কারণেই যে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল দিয়ে আমরা সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফলটা বের করতে পারবো, অর্থাৎ প্রমাণ করতে পারবো, ঠিক আছে। তাহলে এই জন্য আমরা ত্রিভুজ নেওয়ার জন্য কি করব, যে এই যে এর যে প্রান্ত আছে এখান থেকে সি পর্যন্ত একটা এসি যোগ করে দিলাম, এবং এতে কি করলাম ই পর্যন্ত একটা এ এবং ই যোগ করে দিলাম, ক্লিয়ার। যোগ করে দেওয়ার পর দেখি যে আমাদের লম্ব টানা বাকি আছে, লম্বর কাজ এখনো বাকি আছে, তার অর্থাৎ ই বিন্দু থেকে ই থেকে এ বি এর উপর একটা লম্ব টানলাম, সেটার নাম হচ্ছে ইকে লম্ব, লম্ব কি ইকে। এবং সি থেকে এল এর উপর একটা, সি থেকে এ বি এর বর্ধিত অংশের উপর একটা লম্ব টানলাম, সেটা হচ্ছে সিএল। তাই বলা আছে এখানে যে অঙ্কন এ ও সি এ ই যোগ করি, যেটা আমরা আগে করেছি, সি ও ই বিন্দু থেকে ভূমি এ বি ও এর বর্ধিত অংশের উপর ইকে একটা কি সিএল লম্ব টানি। তাহলে আমাদের লম্ব টানাটা শেষ। এবারে আমরা প্রমাণে আসবো। তাহলে প্রমাণের ক্ষেত্রে আমরা যেটা দেখবো যে এ বি ত্রিভুজ ক্ষেত্র এ বি সি এর ক্ষেত্রফল, অর্থাৎ ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল সমান। তাহলে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি, হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি, হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তাহলে এটা কোন ত্রিভুজ, এ বি সি ত্রিভুজ, কোন ত্রিভুজ, এ বি সি। তাহলে ত্রিভুজ এ বি সি, তাহলে এই ত্রিভুজটা এখানে আমার এই চিত্রটা মিশিয়ে দেই, ওটা দিয়ে কাজ করি, যেহেতু আমরা ওই চিত্রটা অঙ্কন করছি। তাহলে কি করব, এ বি সি, খেয়াল করে এবার, তাহলে এ বি সি, তাহলে আমরা এই চিত্রটা একটু ব্লক করে দিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে এ বি সি, এখানে খেয়াল করো তো যে এই ত্রিভুজের ভূমি কোনটা, ভূমি কোনটা, এই যে এ বি সি, এই ত্রিভুজটা আমি এখানে অঙ্কন করি, তাহলে তোমাদের বুঝতে আরও সুবিধা হবে। তাহলে এ বি সি, এই যে আমি এই এ বি এই যে সি, তাহলে এই ত্রিভুজের ভূমি কোনটা, ভূমি হচ্ছে এ বি, তাহলে ভূমি হচ্ছে এ বি। আর তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণন ভূমি, ভূমি হলো, এবার কি আছে উচ্চতা। আচ্ছা উচ্চতা কি এখানে দেওয়া আছে, এই ত্রিভুজটাতে উচ্চতা দেওয়া আছে, না উচ্চতা দেওয়া নাই, মানে মনে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে কি দেওয়া নাই, কিন্তু আমি যখন এখানে এই বরাবর একটা লম্ব টানবো তখন কি আমার হয়ে যাবে, উচ্চতা হয়ে যাবে, ঠিক না। তাহলে উচ্চতা এখানে কি, এখানে তো টানা আছে, এখানে উচ্চতা কি এই সিএল, উচ্চতা কি সিএল, তাহলে উচ্চতা হলো সিএল, বুঝছো কি বোঝো নাই। তাহলে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, ক্লিয়ারলি বুঝছো এবার। এরপরে ত্রিভুজ এ বি ই এর ক্ষেত্রফল, কার, এ বি ই এর ক্ষেত্রফল, তাহলে ত্রিভুজ এ বি ই এর ক্ষেত্রফল হাফ গুণন, আচ্ছা তাহলে আবার খেয়াল করো, এ বি সি নিছিলাম আগে, এবার কি সি নেব না, এবার এ বি ই। এবং মনে রাখবো যে আমরা কেন এগুলো নিতেছি সেটা বলো দেখি, আমরা কেন নিতেছি, যে এ এই যে বি এই যে হচ্ছে ই, সামান্তরিকের ক্ষেত্রফল প্রমাণ করার জন্য কার সাহায্য নিতেছি, ত্রিভুজের সাহায্য নিতেছি, কথা বুঝছো। তাহলে আমরা সামান্তরিক তাহলে অঙ্কন করলাম কেন, যে সামান্তরিক অঙ্কনের কথা আমাদের বলা আছে, ঠিক আছে। তাহলে এই চিত্রটা কেমন হবে, যে এ বি ই, তাহলে এটা হচ্ছে এরকম, যে এ এরপরে আছে বি, যদি এখানে হচ্ছে না তাহলে এখানে এ বি ই, তাহলে এ বি
ই। ঠিক আছে, তাহলে ভূমি কোনটা আবার এখানে ভূমি কোনটা? ভূমি হচ্ছে কি? ভূমি হচ্ছে এবি। ভূমি কি? এবি। তাহলে হাফ গুণন ভূমি। এবার উচ্চতা কি বলো? এই ত্রিভুজের উচ্চতা কত? এই দেখো উচ্চতা এখানে দেওয়া আছে এ বি ই, এবং উচ্চতা এই যে লম্ব যে টানছি, লম্ব টানছি, এই যে লম্ব যদি টানলাম, এখানে যে লম্ব ইকে এবং লম্ব যে সিএল আমরা টানলাম, এটা মূলত কিসের জন্য টানছি? উচ্চতা বের করার জন্য আমরা আগে টানছি। ঠিক আছে, তাহলে উচ্চতা কোনটা হবে এখানে? ই কে। ই কে হচ্ছে আমাদের উচ্চতা। এরপরে লেখা আছে যেহেতু সিএল সমান হচ্ছে ইকে, সিএল আর ইকে পরস্পর কি সমান। কেন সমান? এই যে সিএল আর ইকে পরস্পর কি সমান, তাহলে এখানে আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে যে এটা আর এটা কি সমান। কেন সমান? যে অঙ্কন অনুসারে আমরা জানি এল এবং এফসি কি পরস্পর সমান। এই যে এ এল এটা, এই যে তার আগে আমরা দেখছি যে এবি সমান্তরাল কি এফসি, এবি সমান্তরাল কি এফসি, এটা আমরা পড়ি নাই, এবার বলা আসলে না যে এবি এবং এফসি বা সিএফ এর মধ্যে অবস্থিত, তার মানে কি এই রেখাগুলোর মধ্যে অবস্থিত, তার মানে এবি আর সিএফ পরস্পর কি ছিল? সমান্তরাল ছিল। পরস্পর কি ছিল? সমান্তরাল ছিল। যেহেতু পরস্পর সমান্তরাল ছিল, তাহলে আমরা এবি থেকেই তো এটা বর্ধিত করছি, বাড়ায় দিচ্ছি, ঠিক না? বাড়াতে কি হয়েছে? এল হয়েছে না এখন? তাহলে আমরা লিখতে পারবো যে এল সমান্তরাল এফসি, লিখতে পারি না? এবি সমান্তরাল যদি এফসি লেখা যায়, তাহলে এল সমান্তরাল এফসি লেখা যাবে কি না? যাবে। তো তাই আমরা কি সমান্তরাল লিখছি। যেহেতু এল সমান্তরাল এফসি, তাই আমরা সিএল সমান কি লিখতে পারি? ইকে লিখতে পারি। বুঝছো কি না? এই সিএল সমান কি লিখতে পারি? ইকে লিখতে পারি। কেননা সমান্তরাল রেখা যুগলের মধ্যে তাদের যে পরস্পর যে দূরত্ব সব হলো সমান, পরস্পর কি সমান। তাহলে এখানে একটা রেখা, এটার নাম হচ্ছে এ, এখন এল, আর এটার নাম হচ্ছে এফ, এটা হচ্ছে সি। এই যে সমান্তরাল যে রেখা যুগল আছে, এদের মধ্যবর্তী যে দূরত্ব পরস্পর কি হয়? সমান। তাহলে এখানেও যদি আমি যে দূরত্ব লম্ব অঙ্কন করব, এটার নাম হচ্ছে ই কে, আর এখানে যে লম্ব হচ্ছে এটার নাম হলো সিএল, এটাও কি পরস্পর সমান। আরও যদি একটা লম্ব অঙ্কন করে যাবো, এটার নাম হলো এমএন, সবগুলো কি হবে? সমান, কারণ রেখা দুটো কি পরস্পর সমান্তরাল। তাহলে মধ্যবর্তী দূরত্ব সমান, তাহলে দূরত্ব সমান মানে কি এটা সমান এটা সমান, এটা লেখা যায় না? লেখা যায়। সেই জন্য আমরা লিখছি কি যে সিএল সমান হচ্ছে ইকে। কথা বুঝছো কি না? তাহলে এটা শেষ। এরপরে আমাদের জানতে হবে যে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে এটা যদি সমান হয়, তার মানে এই সিএল সমান ইকে আমরা জানি। তাহলে এখানে দেখো, এটাকে আমরা ধরি 1 নং সমীকরণ, আর এটাকে ধরি 2 নং সমীকরণ। তাহলে 1 আর 2 সমীকরণ থেকে কি পাবো? পাবো যে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান হাফ গুণন এবি গুণন সিএল, আর এখানেও পাবো হাফ গুণন এবি গুণন সিএল। ইকে তো পাইছি আমরা 1 আর 2 থেকে, ইকের পরিবর্তে আমরা কি লিখতে পারবো? সিএল লিখতে পারবো। তাহলে আমরা এখানে পরবর্তী লাইনে যে লিখবো 1 ও 2 থেকে পাই, বা 1 ও 2 নং সমীকরণ থেকে পাই যে এটা সমান হচ্ছে এটা, তার মানে এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি? সিএল লিখতে পারি, অথবা এটার পরিবর্তে আমরা ইকে লিখতে পারি। যে কোনো একটা পরিবর্তন করে দিলেই সমস্যা নেই, ঠিক আছে? তার মানে এই ক্ষেত্রফলটা আর এই ক্ষেত্রফলটা সমান। তাই লিখছি যে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান হচ্ছে ত্রিভুজ এবিই এর ক্ষেত্রফল। এখানে খেয়াল করো, তাহলে এখন এ বি সি এই ত্রিভুজের ক্ষেত্রফলটা এ বিই, এই ত্রিভুজের ক্ষেত্রফলটা পরস্পর কি সমান। বুঝছো কি না? এখন ক্ষেত্রফল যদি সমান হয়, একটা ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণন সামান্তরিক ক্ষেত্র এবিসিডি এর ক্ষেত্রফলের সমান। তার মানে একটা সামান্তরিক কি ছিল? এ বি সি ডি। খেয়াল করো, এ বি সি ডি। তাহলে এটা আমি অঙ্কন করে দেখি যে এ বি এটা সি। তাহলে এখানে খেয়াল করো, এই যে এখানে যদি আমি ডি অঙ্কন করি, এখানে যদি ডি ধরি, তাহলে এখানে একটা আমার সামান্তরিক হচ্ছে না? তার মানে একটা ত্রিভুজ সমান। এখানে এ বি সি ছিল আগে, তাহলে এখন আমি কি করলাম যে এখানে আমার এই যে ডি পর্যন্ত ছিল যেহেতু ডি থেকে এ, তাহলে আমি এই জায়গায় ডট ডট দিলাম। তার মানে হচ্ছে যে একটা ত্রিভুজ সমান, মানে একটা সামান্তরিক সমান কয়টা ত্রিভুজ লেখা যায়? 2টা ত্রিভুজ লেখা যায়। যে এখানে একটা ত্রিভুজ, এখানে একটা ত্রিভুজ। বুঝছো কিনা? যে আমি যদি এখন যোগ করে দেখো, এখানে সি থেকে ডি, ডি থেকে হচ্ছে এ, তাহলে কয়টা সামান্তরিক হয়? 2টা সামান্তরিক হয় না? তাহলে এখানে একটা সামান্তরিক একটা ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি সামান্তরিকের অর্ধেকটা না? সামান্তরিকের অর্ধেকটা না? এটা তো পুরো একটা সামান্তরিক। যদি সামান্তরিক, এখানে চিত্রটা ভালো হয় নাই, তাহলে এখানে একটা সামান্তরিকের কি একটা ত্রিভুজ, এখানে ত্রিভুজ, এখানে একটা পুরোটা ত্রিভুজ। এই ত্রিভুজটা কয়টা? এখানে 2টা আছে। তাহলে একটা ত্রিভুজ মানে কি এই সামান্তরিকের অর্ধেকটা। তাহলে আমি তাই লিখছি যে হাফ সামান্তরিক ক্ষেত্র এবিসিডি এর ক্ষেত্রফল। তাহলে এই ত্রিভুজ এবিসিডি কার অর্ধেক? সামান্তরিক ক্ষেত্রফলের অর্ধেক। তাহলে দেখো এ বি সি ডি, এটা পুরোটা একটা সামান্তরিক ক্ষেত্র, ঠিক না?
এর সামান্তরিক তার অর্ধেকটা কত এ বি সি এটাও হইতে পারে, অথবা এ সি ডি এটাও হইতে পারে। তো আমরা তো আর এ সি ডি নিয়ে কাজ করি, কাজ করছি কি নিয়ে এ বি সি নিয়ে। তাই লিখছি যে এ বি সি এর পরিবর্তে লিখছি কি হাফ সামান্তরিক ক্ষেত্র এ বি সি ডি এর ক্ষেত্রফল সমান হাফ সামান্তরিক ক্ষেত্র এই যে এ বি সি ছিল না এখানে, এই যে এ বি ই আছে না এ বি ই, তাহলে এ বি ই এফ এর ক্ষেত্রফল। দেখো এ বি ই এফ ছিল আগে, তাহলে সামান্তরিক কি ছিল এ বি ই এফ। এটা একটু চিত্রটা অঙ্কন করে দিই তাহলে তো বুঝতে সুবিধা হবে। তাহলে কি হলো এটা যে এ বি ই এফ, তাহলে ইটা ছিল এই বরাবর এরকম ছিল এ বি ই এফ। তাহলে আমরা যদি কি অঙ্কন করব, কি ত্রিভুজ ছিল কি এ বি ই, তাহলে এ বি ই এটা ছিল ত্রিভুজ। তাহলে এখানে যোগ করে দেখো যে এখানে একটা ত্রিভুজ হচ্ছে, এখানে একটা ত্রিভুজ হচ্ছে। তাহলে এ বি এর পরিবর্তে লেখা যায় যে এ বি ই এফ কি এটা সামান্তরিক ক্ষেত্র কতটুকু অর্ধেক হবে, এর কি হবে অর্ধেক, এটা লিখছি। তাহলে উভয় পক্ষ থেকে হাফ হাফ যদি কেটে, এখানেও হাফ কাটা যায় এখানেও কি হাফ কেটে যায়, কেটে গেলে কি থাকে সামান্তরিক ক্ষেত্র এ বি সি ডি এর ক্ষেত্রফল আমার সামান্তরিক ক্ষেত্র ই এ বি ই এফ এর ক্ষেত্রফল। তো আমাদের প্রমাণিত হয়ে গেছে। তো প্রমাণিত তাই বলছে যে এ বি সি ডি সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল সমান এ বি ই এফ এর সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল। এটা হচ্ছে মূলত প্রমাণ। এখন চিত্র মনে থাকবে কিনা, চিত্রগুলো মূলত সমস্যা হয় যে চিত্র কীভাবে মনে রাখবে। তাহলে চিত্র ওই যে 36 নম্বরটা যেরকম ছিল ওই রকমের, কিন্তু ওখানে ত্রিভুজ ছিল আর এখানে কি সামান্তরিক এতটুকুই। তো আশা করা যায় তোমরা বুঝতে পারছো আজকে।